দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিল সানশাইন। আজ পহেলেই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যা মামলা, সেই মামলার প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যেমনটা বলছে, আগামীকাল সকাল 11টায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলার রায় ঘোষণা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যে দলটি আওয়ামী লীগ নানা রকম কর্মসূচি ঘোষণা করছে, নানা রকমের ভয় আশঙ্কা রয়েছে, কিছু কিছু ঘটনাও ঘটছে ছোটোখাটো, সেসব নিয়ে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ফজলে হুদা বাবুল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বাবুল ভাই স্বাগত আপনাকে। আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ ভাই আপনাকে স্বাগত। এবং আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তিনি বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী। মোমেন ভাই আপনাকেও স্বাগত। বাবুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, মূলত শিক্ষার্থীদের যে অংশটা এবং তার সঙ্গে রাজনৈতিক দল যে ফরম্যাটেই হোক ছিল, তাদের তিনটা মূলত প্রত্যাশা ছিল। একটা হচ্ছে সংস্কার, আরেকটা বিচার, আর একটা নির্বাচন। সংস্কারের কাজের আনুষ্ঠানিকতা সেই অর্থে শেষ, কারণ ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। বিচার নিয়ে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, প্রত্যাশা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। আইন উপদেষ্টা মনে আছে অনেক আগেই বলেছিলেন যে তারা অন্তত ডিসেম্বরের আগে একটি মামলার রায় দেওয়ার চেষ্টা করবে। ট্রাইব্যুনাল সম্ভবত সেই কথা রাখার প্রচেষ্টা সফল হয়েছে, কালকে একটি রায় হতে যাচ্ছে। আর নির্বাচনেরও দিনক্ষণ নির্ধারিত হয়ে আছে, শুধু তারিখটা আমরা জানি না, তবে আমরা বুঝি যে কোন সময় নির্বাচন হবে। ফলে এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো এবং সেটিকে করে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার ভেরি মাচ অন ট্র্যাক, নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যে সমালোচনা করেছে, সেগুলো আসলে চাপ প্রয়োগের কৌশল ছিল কিনা? শুধু ধন্যবাদ মাহফুজ, ধন্যবাদ যমুনা টিভিকে আবারও ডাকবার জন্য, কলাকৌশলী এবং দর্শক সবাইকে শুভেচ্ছা। আমার সহ দুই আলোচক, প্রাজ্ঞ আলোচক, তাদেরকে আমার অভিনন্দন যে এবং কৃতজ্ঞতা। আমার মতো অনেক ছোট মানুষের সাথে তারা এসছেন। যেটি বলেছেন সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর এই তিনটা দাবি ছিল। সংস্কার নিয়ে অনেক কাজ হয়েছে, এরপর নির্বাচন, আর হচ্ছে বিচার। আজকের কথা বিচার নিয়েই হবার কথা, ওই সব নিয়ে যাচ্ছি না। দেখুন, গত 17 বছরে যেসব অপকর্ম হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় স্বচ্ছ বিচারের পক্ষে এবং বিচারের মাধ্যমে, আদালতের মাধ্যমে সব কিছু হোক, এটা আমরা চাই। এটা আমাদের দলের স্ট্যান্ডও বটে এবং আমরা দেখতে চাই যে বিচারগুলো যেন সঠিকভাবে হয়। এবং বিচারের ক্ষেত্রে যেটি আইন উপদেষ্টা বলেছিলেন যে কিছুটা দৃশ্যমান করবেন, দৃশ্যমান শব্দটা যদিও আওয়ামী টাইমের খুবই প্রচলিত শব্দ। হ্যাঁ, ভিজিবলের বাংলা দৃশ্যমান, নাশকতা, এই শব্দগুলো আমরা গত 17 বছরে বেশি শুনেছি। আমি সেটা বলছি, শব্দের কোনো দোষ না, শব্দের ব্যবহারের দোষ। সংস্কারও এই নিয়ে বাংলাদেশের একটা খুব দারুণ একটা শব্দে পরিণত হয়েছে। তো বিচার প্রক্রিয়ার যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে হাসিনার বিচার হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হচ্ছে, আইজিপির বিচার হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়ায় এবং এই 17 বছরের প্রক্রিয়ার সাথে অনেকেই জড়িত ছিল। সেটা সিভিল প্রশাসন বলেন, বা আপনার সাংবাদিক বলেন, পেশাজীবীরা বলেন, ডাক্তার বলেন, কোনো ক্ষেত্রে আইনজীবী বলেন, এবং অনেকেই একটা এই যে রেজিমটা ছিল, এটা তো একা কেউ চালাইতে পারে না। রাজনীতিবিদদের পাশাপাশি সবাই সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ব্যুরোক্র্যাট বলেন, মাঠের প্রশাসন বলেন, তারা একটা রেজিম হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াতে সকল অপরাধীকে এখানে নিয়ে আসা দরকার। আরও মানুষকে, মানে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। 1, 2,
সেটা হচ্ছে তাহলে একটা কথা আসে যে আমি কি কম্বল বাঁচতে কি আমি কি লোম বাঁচতে কম্বল উজাড় করে দিব নাকি, বা ঠক বাঁচতে গা উজাড় করে দিব, গা উজাড় করে দিব কিনা। সেটা আমি গা উজাড় না করলেও আমি এটার ব্যাপ্তিটা আরও ঘটাইতে পারি, কারণ ঘটাতে হবে। একজন ডিসি যখন নির্বাচনে ছিলেন এবং ডিসি যখন অপকর্মের স্বাদ দিয়েছেন তার শুধু চাকরির স্বার্থে, ওই ডিসিটাকে দিয়ে কিন্তু আমরা স্বপ্নের বাংলাদেশ করতে পারবো না। যে ইওনো এই কাজের সাথে জড়িত ছিলেন, যে ওসি এই কাজের সাথে জড়িত ছিলেন, তাকে দিয়ে কিন্তু আমরা সেই বাংলাদেশ করতে পারবো না। কাজে বিষয়টা এরকম না যে একটা মানুষ আওয়ামী লীগ করে এ কারণেই তাকে এখানে আনতে হবে, বা একটা মানুষ মন্ত্রী ছিল সে কারণেই তাকে নিয়ে আসতে হবে। এর সাথে সকল সহযোগীকেই আনতে হবে। বরঞ্চ যেখানে অনেক আওয়ামী লীগ আছে যারা হয়তো এখান থেকে কোনো ভাগ পায়নি, কোনো সুবিধা নেয়নি, বরঞ্চ কোনো ক্ষেত্রে সোচ্চার ছিল ফ্যাসিস্টের, কিন্তু সে হয়তো আওয়ামীপন্থী মানুষ, তাদেরকে যেন অযথা আমরা হয়রানি না করি। এই যে বিষয়গুলো, এগুলো সরকারের দেখা উচিত বলে আমি মনে করি। লাস্টলি যেটি বলতে চাই বিচার নিয়ে, সেটি হচ্ছে এই বিচারে আমরা দেখছি যে ট্রায়ালটা হচ্ছে মিডিয়া থাকছে, লাইভ সম্প্রচার হচ্ছে। এটা খুবই ভালো একটা উদাহরণ, এবং এগুলা এই উদাহরণগুলো যেন সাধারণ মানুষজন এবং বাংলাদেশের মানুষরা যেন এটা দেখতে পায় আরও ভালোভাবে, এবং এখান থেকে যেন ভবিষ্যতের কেউ যেন কোনো সাহস না পায়, এবং সেই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন এই বিচার প্রক্রিয়াটা একটা উদাহরণ হিসেবে থাকে। এটাই প্রত্যাশা। আজাদ ভাই, আপনি যেহেতু সরকার, ফলে আপনি সরকারের প্রতিনিধিত্ব করেন, আপনার কাছে একটু পরে আসে আমি একটু নাজিবুর রহমান মোমেন ভাই, এই বিচার প্রক্রিয়া নিয়ে ধরেন আপনার দল খুবই সোচ্চার ছিল, আপনার দলের অনেকে সাক্ষ্য দিয়েছেন, আমরা দেখেছি যে একজন আইজিপিকে রাজসাক্ষী করা হয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। মানে বিচার হয়ে যাওয়ার পরে সেই বিচার ব্যবস্থায় কত ধরনের গাফিলতি, পাতানো, সাজানো, আসামি বানানো, সাক্ষ্য বানানো, এরকম অসংখ্য উদাহরণ খবর প্রকাশিত হয়েছে। ভয়টা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় খানিকটা তাড়াহুড়া হলো কিনা, এবং সেটা করতে গিয়ে এই বিচার প্রক্রিয়াটি অদূর ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই বা থাকবে না, সেটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বারবারই আশ্বস্ত করেছে। ফলে আপনারাও বিভিন্ন সময় বিচারের প্রক্রিয়া কোট আন কোট এর ভিতর দিয়ে গেছেন। ফলে আপনার পর্যবেক্ষণ কি, এই বিচারটা নিয়ে আপনি কি বুঝছেন, বা সাজা নিয়ে বা আপনার প্রত্যাশা কি? এইখানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটাকে আসলে দুইটা স্তরে উত্তর দেওয়া যায়। প্রথমত আপনি বলেছেন এটা নিয়ে সমালোচনা হবে কি হবে না, এটা তারপরে বলেছেন এটা তাড়াহুড়া হয়েছে কিনা, এবং ভবিষ্যতে এটার ভবিষ্যৎ কি। আসলে বিচারটা নিয়ে তাড়াহুড়া হয়েছে আমি বলবো না, কিন্তু যতটুকু সংস্কার হয়ে তারপরে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত ছিল সেটা আসলে কিন্তু হয়নি। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন, তারপরে দেশে যারা গত 17 বছর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাফারার ছিলেন, তাদের যে কনসার্নগুলো ছিল এইগুলাকে অ্যাড্রেস করে আইনটাকে যেভাবে সংস্কার করা দরকার ছিল সেটা আসলে সেভাবে হয়নি। এইটা একটা দিক। এটার কারণে আপনি ইউ উইল এক্সপেক্ট ইন্টারন্যাশনাল ক্রিটিসিজম, এটাকে আপনাকে নিতেই হবে। ওদের আরও কিছু কনসার্ন ছিল যেগুলো আমাদের দেশের আলোকে যৌক্তিক না, যেমন তারা ডেথ পেনাল্টি দিলে তারা সমালোচনা করবেই, কিন্তু আমাদের দেশে তো এটা সর্বোচ্চ আইন, সর্বোচ্চ শাস্তি। এটাকে আপনি তো শুধুমাত্র আইসিটির জন্য কিংবা যুদ্ধাপরাধ আইনের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য আলাদা শাস্তি করতে পারেন না। দ্বিতীয় যেটা হলো বিচার প্রক্রিয়াটা, এখানে ট্রান্সপারেন্সি এনশিওর করেছে বলবো। এখানেও কিছু কনসার্ন আছে, যেমন স্টেট ডিফেন্স যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল কিছু ক্রিটিসিজম হয়েছে। আপনি কালকে রায়ের পরে এজন্য ইন্টারন্যাশনাল অনেক ক্রিটিসিজম আপনি দেখবেন। আমরা গত 17 বছরে যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিকটিম ছিলাম, আমাদের দাবি ছিল এজন্য যে এটাকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে হবে, কিন্তু সেটা আনফর্চুনেটলি সেভাবে হয়নি। সেক্ষেত্রে বলবো তাড়াহুড়া নয়, এটা করা খুবই সম্ভব ছিল এই সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে, কিন্তু ওটা হয়নি। এটার একটা দ্বিতীয় যেটা দিক সেটা হলো এটার ভবিষ্যৎটা কি। আমি আশা করব আমাদের বাবুল ভাই আছেন, অন্যরা আছেন, এটা যে সরকারি আসুক এটার একটা কন্টিনিউশন দরকার। বাবুল ভাই যেটা বললেন, এখানে দেখা যাচ্ছে যে ইলেকশনের আগে প্র্যাকটিক্যালি শেখ হাসিনা সহ 2-1 জনকে হয়তো আমরা
বিচারের মুখোমুখি করেছি, তাদের একটা রায় আসবে। কিন্তু এটার পারপিট্রেটর কিন্তু অনেক। শুধু আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা পারপিট্রেটর ছিল, পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে যেভাবে আপনার বিচার নামের প্রহসন সাজানো হয়েছে, এখানে যারা ইনজাস্টিস সাফার করেছেন তাদের তো, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি এটার কন্টিনিউশন দরকার। পারপিট্রেটর যারা আছেন তাদেরকে যথাসম্ভব বিচার করা উচিত। এবং আপনি সবার যদি বিচার করতে নাও পারেন, আমাদের সামনে কিন্তু অনেক উদাহরণ রয়েছে যেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়েছে। আমাদের জাতির ভবিষ্যৎ যদি আমরা এটাকে পিছনে ফেলে সামনে আগাতে চাই, এটার একটা মিনিংফুল দরকার, সমাধান দরকার। এজন্য আমি মনে করি আওয়ামী লীগের অনেকেই আছেন যারা মানে যাদেরকে বাধ্য হয়ে এগুলো করতে হয়েছে, তাদেরকে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা করে কমিটি করে, কিংবা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে, কিংবা একটা সংস্থা ক্রিয়েট করে আমাদের এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা হয়। জুলাইয়ের আন্দোলনে আর্মি অফিসার সবাইকে আপনি এখনও করতে পারছেন না বিচারের মুখোমুখি, করা উচিত আমি মনে করি। কিন্তু এমন যদি কেউ থেকে থাকে যে এইগুলার এই রেজিমের ভিকটিম ছিল, ভিকটিম হিসাবেই আসলে তাকে অপ্রেসারের রোলটা প্লে করতে হয়েছে, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত আমি মনে করি, আমাদের ভবিষ্যতে যদি আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। দারুণ। জি, আজাদ ভাই, দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে, বিচারটা কালকে হবে, সরাসরি সম্প্রচারিত হবে, বিচার নিয়ে নানান ধরনের আয়োজনও আছে, এটা বিভিন্ন জায়গায় দেখানো হবে, ডাকসু এক ধরনের আয়োজন করছে, বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা নিজেদের মতো করে আয়োজন করছে, ফলে বিচারটা খুবই দৃশ্যমান এবং সরাসরি সম্প্রচারিত। সেটি উনি বলছেন এটা স্বচ্ছতাও খানিকটা নিশ্চিত করে। প্রশ্ন হচ্ছে যে এই ট্রাইব্যুনালের যে ধরনের সংস্কার ব্যারিস্টার মোমেন বলছিলেন আরও কাজ করা যেত, সেটা কি আসলে সরকার সময়ের অভাবে করলো না, নাকি আরও অন্যান্য? আমরা জানি সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল, ফলে সবকিছু মিলিয়েই করা হয়ে উঠলো না, বা এটা আদৌ ভবিষ্যতে আরেকটু করা সম্ভব কিনা এই বিচারের পরেও, কারণ বিচারটা তো একটা চলমান প্রক্রিয়া থাকবে। ধন্যবাদ। আপনার শেষ কথাটা দিয়ে আমি আসলে শুরু করতে চাই যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই জুলাই গণ অভ্যুত্থানকালে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়েছে, অনেকগুলো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এবং শুধুমাত্র যে জুলাই গণ অভ্যুত্থানের সময় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে তা না, জুলাইয়ের আগেও গুম, খুন, নিপীড়নের অনেক চিত্র উঠে এসেছে, এবং সেগুলো কিন্তু এই ট্রাইব্যুনালে গিয়েছে, তার কিছু কিছু মামলা সেগুলো গিয়েছে। তো আমরা হয়তো সামনে সেই মামলাগুলো দেখতে পাবো, সেগুলোর রায়। আপনার এই যে মামলাটা, এই মামলাটাই কিন্তু আসামির সংখ্যা খুব কম। আপনার মাত্র 3 জন, এর মধ্যে একজন তার অপরাধ স্বীকার করে নিয়ে আপনার রাজসাক্ষী হয়েছেন। আর বাকি যে 2 জনের অপরাধ, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের সামনে এমনিতেই পরিষ্কার। এবং জাতিসংঘের যে তত্ত্বাবধানে যে তদন্ত, সেখানেও কিন্তু তাদের যে দায়টা সেটা এসেছে। আপনাদের গণমাধ্যমের যে বিভিন্ন প্রতিবেদন, সেখানেও কিন্তু তাদের এইসব ঘটনায় তাদের কি দায়িত্ব ছিল সেগুলো ফুটে উঠেছে। সো এগুলো একেবারে ওপেন শার্ট কেস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এইখানে এই যে ঘটনাগুলো, এখানে কারা তাদের কতটুকু দায়ভার বা তারা কিভাবে এই অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, এটা কিন্তু দেশের মানুষ জানে। কিন্তু তারপরেও আপনার পারসেপশনের উপর তো আর বিচার হয় না, বিচার হয় আপনার সাক্ষ্য প্রমাণ এবং আইনের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে। আইন যতটা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করেছে, এবং বিচারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি দেখেছেন যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে সাধারণ মানুষের জন্য তাদের সাক্ষ্য গ্রহণের দৃশ্যগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যাতে অন্তত মানুষ বুঝতে পারে যে যারা সাক্ষী দিচ্ছেন তারা আসলে কি বলছেন, সাধারণ মানুষ কি দেখেছে, যারা সাক্ষী দিচ্ছেন তারা কি বলছে। তো আমি মনে করি যে প্রসিকিউশনের দিক থেকে যতটা সম্ভব স্বচ্ছতা মেনটেন করা সম্ভব ততটাই করার চেষ্টা করা হয়েছে। সরকারের দিক থেকে মামলা তদন্তের জন্য পুলিশ মামলা তদন্ত করেছে, এই তদন্তে প্রসিকিউশন তাদেরকে সরকারের দিক থেকে যে সহযোগিতা প্রয়োজন ছিল দেওয়ার, সেটা সরকার করেছে। বাকিটা তো আসলে আদালতের সিদ্ধান্ত। তারা প্রসিকিউশনের যদি যুক্তিতর্কে সন্তুষ্ট হয় বা প্রসিকিউশন যদি সন্দেহাতীতভাবে তাদের অপরাধ প্রমাণ করতে পারে, তাহলে আদালত তার মতো করে সিদ্ধান্ত দেবে। এখানে তো আর সরকার বা অন্য কারো কিছু বলার নেই। জি, আমার একটা পয়েন্ট ছিল, এটা হলো
উনি যেটা বললেন এটা ঠিক। এই যে যাদের বিচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে এত ওভারওয়েলমিং এভিডেন্স আছে। চিফ প্রসিকিউটর তাজুল সাহেব কিন্তু বলেছিলেন যে যেই এভিডেন্স আছে শেখ হাসিনাকে 14 বার ফাঁসি দেওয়া যাবে। আমাদের সমস্যাটা সেখানে যে এরকম একটা শক্ত কেস যেখানে আছে, জুলাইয়ের ঘটনা তো একেবারে তাজা, সেখানে আইনি প্রক্রিয়াকে 100% ট্রান্সপারেন্ট কেন করা হলো না? একটা উদাহরণ দিই, আপনার ধরেন ক্রস এক্সামিনেশন, গত রেজিমে যারা বিচারের মুখোমুখি হয়েছিল তাদেরকে যাতে করে আনফেয়ারলি সাজা নিশ্চিত করা যায় এই জন্য ক্রস এক্সামিনেশন কিন্তু লিমিট করে দেওয়া হয়েছিল। আদালতে এসে সাক্ষী যেটা বলবে শুধু সেটার উপরেই আপনি ক্রস এক্সামিন করতে পারবেন। আমি বলি, আমার শহীদ পিতামহ মতিউর রহমান নিজামীর কেসে শ্যামলী নাসরিন চৌধুরী, সে তার শহীদ স্বামীর ঘটনা নিয়ে বই লিখেছে, সাক্ষাৎকার দিয়েছে। এই সাক্ষাৎকার, এই বইগুলোকে কিন্তু আমরা এভিডেন্স হিসাবে আদালতে উপস্থাপন করতে পারিনি, কারণ আদালত বলছে আগে যেটা বলছে সেটা তো অন ওথ সে বলে নাই। সুতরাং এখানে আপনি এটাকে কন্ট্রাডিকশন নিতে পারবেন না। এটা আনফেয়ার একটা সিস্টেম ছিল। আপনার বর্তমান ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিচার করতে যে এই রেস্ট্রিকশন তো রাখার তো কোনো মানেই নাই। এরকম কিছু কিছু বিষয় আছে, এইগুলাকে যদি ঠিকভাবে অ্যাড্রেস করে, আমি বলবো না সময়ের অভাবে তারা করতে পারেনি, এটা সময় ছিল যখন শুরু করেছেন, 1টা বছর চলে গেছে, কিন্তু আমার মনে হয়েছে কোথায় যেন একটা ইনসিকিউরিটি কিংবা কিছু একটা কাজ করেছে, যার কারণে এটা যেভাবে আপনি প্রশ্নাতীত করতে পারতেন এভিডেন্সগুলো দিয়ে, সেটা জায়গাটা একটু গ্যাপ রয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল ক্রিটিসিজম হবে, আমাদেরকে আগামীকালকের পরে সেই প্রস্তুতিটা। আজাদ ভাই, আমি এই জায়গায় আসতে চাচ্ছিলাম। আমাদের মনে আছে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যখন 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল, তখনও কিন্তু তৎকালীন সরকারের উপরে তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে ফোন এসছে এবং মামলার বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ব্যারিস্টার সাহেব বলছিলেন উনি আইনের মানুষ বলেই তিনি আরও স্পষ্ট করে বলছিলেন যে কোন কোন জায়গাগুলোতে মানে এটা শতভাগ আসলে নিশ্চিত করা যেত। ফলে সেই জায়গাটা যে হলো না, ফলে এই ধরনের আন্তর্জাতিক বিভিন্ন চাপ যদি আসে, সেটি মোকাবেলার ক্ষেত্রে সরকারের প্রস্তুতিও রয়েছে কিনা? না, আপনি দেখেন যুদ্ধাপরাধের বিচারের সময় কিন্তু যারা অভিযুক্ত ছিলেন তাদের অনেকেই কারাগারে ছিলেন, এবং কারাগারে ছিলেন, কিন্তু তাদেরকে তাদের পছন্দ মতো আইনজীবী নিয়োগেরও কিন্তু সুযোগ দেওয়া হয়নি অনেক সময়। এবার কিন্তু সেরকমটা ছিল না। এবার আপনার এবারও পছন্দের মতো আইনজীবী, না পছন্দ মতো আইনজীবী কি, আপনার বিদেশ থেকেও যদি কেউ আইনজীবী, তাতে আগে তো আসামিকে আত্মসমর্পণ করতে হবে। আসামি আত্মসমর্পণ করে তারপরে আসামি যদি তার আইনজীবী নিয়োগ দিতে চায়, তখন তার পছন্দ মতো আইনজীবী তাকে নিয়োগ দিতে দেওয়া হচ্ছে কি হয় নাই, সেই আলোচনাটা আসবে। আসামি নিজে তো পলাতক অবস্থায় রাষ্ট্রের যেটুকু দায়িত্ব সেটুকু রাষ্ট্র পালন করেছে। রাষ্ট্র তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন, এবং সেই আইনজীবী যদি তার পক্ষে যদি এনাফ এভিডেন্স বা এনাফ লজিক এস্টাবলিশ না করতে পারেন, সেটা তো আইনজীবীর ব্যর্থতা, যিনি তার হয়ে কাজ করেছেন বা যিনি স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিয়োজিত যিনি আইনজীবী। এখানে আপনার বিচার প্রক্রিয়া নিয়ে চাইলে তো অনেকেই প্রশ্ন তুলতে পারে। তবে এই বিচারের পরেও তো আপনার যদি এটা তো আপিলে যাবে, আমরা আশা করি যদি এরকম হতে পারে, যদি আসামি আত্মসমর্পণ করে আপিল করে, তাহলে আপিলের সময় যদি কারো কোনো কনসার্ন থাকে সেটাও অ্যাড্রেস করার সুযোগ থাকবে। এইটা তবে বিচারটা তো হওয়া দরকার। যারা ভিকটিম, আমরা এখন এমনভাবে আমাদের এখানে যে কনসার্নগুলোর কথা বলা হচ্ছে, যে আসামির অধিকারটা নিয়ে এত বেশি সবাই কনসার্নড, যে ভিকটিম যার বিচার পাওয়ার অধিকার আছে তার ব্যাপারটা তো দেখতে হবে। সে তো যিনি মারা গেছেন, যার পরিবারের সদস্য মারা গেছেন, তাদেরটাও তো দেখতে হবে। তারাও তো বিচারের প্রত্যাশা করছে। তারা বিচারটা যেন ন্যায় বিচার হয়, সেই কনসেপ্টই আমি তো চাবো যে আমাকে যে রং করেছে, আমার বিরুদ্ধে যে আসামি, যে আমার সাথে এইরকম একটা অন্যায় অত্যাচার করলো, তাকে যে বিচারটা করা হলো, আমি ভিকটিম হিসাবে আমি যদি তার অবস্থানে থাকি, আমার তো চাওয়া থাকবে যে এই বিচার প্রক্রিয়া নিয়ে কেউ যেন প্রশ্ন না তোলে। শেখ হাসিনাকে 14 বার ফাঁসি দেওয়া যাবে যদি এটা মানে একেবারে আইন যদি একেবারে তার পক্ষে হয়,
তাহলে কেন আমি আইনের গ্যাপ রেখে বিচার করব? সেই গ্যাপটা রাখলাম। আমি একটু বাবুল ভাই আপনার কাছে আসতে চাই এই বিষয়টা নিয়ে। এই যে ধরেন প্রধানতম যিনি আসামি বা দ্বিতীয় যিনি আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই ভারতে পলাতক, তাদের অবস্থান জানা, এবং বাংলাদেশ সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে সহযোগিতার জন্য কথা বলেছেন। এমনকি প্রফেসর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফোরামে দেখা হয়েছে, সেখানে এই বিষয়ে কথা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন, তখন এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশটি এখন পর্যন্ত সেই চিঠির একটা ন্যূনতম জবাব পর্যন্ত দেয়নি। বাংলাদেশ একাধিকবার এটি নিয়ে তাগাদা দিয়েছে এবং আমি নিশ্চিত কালকে বিচারের পরে রায়ের কপি দিয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও তাকে ফেরত চেয়ে চিঠি দিবে। প্রশ্ন হচ্ছে যে আপনি আসামিকে ফেরানোর ক্ষেত্রে বা যিনি দণ্ডিত হবেন অথবা যিনি অভিযুক্ত এখন পর্যন্ত, তাকে ফেরানোর ক্ষেত্রে সরকারের এই প্রচেষ্টা যদি ন্যূনতম সফল নয়, তাইলে এই বিচার আসলে কতখানি তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ। একটা এক্সেলেন্ট একটা টপিক আসলে এটা। আপনি যদি এই প্রফেসর ইউনূস সরকারের যদি আপনি বলেন যে আপনি শুরুতে একটা কথা তুলেছিলেন তারা কেমন পারফর্ম করলো, কী করলো, তারা কি খুব ভালো করলেন, তারা কি এক্সিডস এক্সপেকটেশন, তারা কি ভেরি গুড, তারা কি গুড, তারা কি ব্যাড, এই ক্ষেত্রে আমি বলবো দে আর গুড। দে আর গুড বলতে সেই কারণে যে they have got the pass mark, but they could not make it as a brilliant. The expectation people had from them is not fulfilled enough. এটা একটা বড় বিষয়। সরকারের মানুষ আছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবেই বলছি, কারণ এখন যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে পররাষ্ট্রনীতির প্রশ্ন, যেটা আমরা বলি যে আমাদের নিজেদের মানে স্বার্থ রক্ষা করে চোখে চোখ রেখে সম্পর্ক বজায় রেখে আমাদের কাজ উদ্ধার করে নিয়ে আসা, সেরকম পররাষ্ট্রনীতি আমরা দেখিনি। বরঞ্চ আমাদের পাসপোর্ট কিন্তু এখন যে স্ট্যাটাস পত্রপত্রিকায় দেখা যায় যে উগান্ডা কিংবা আপনার আফগানিস্তান কিংবা ওই কি বলে সোমালিয়া, এই টাইপের গ্রেডিং আমাদের হয়ে গেছে। শুরুতে আমরা অনেক দেখেছি দুবাই আমাদের ভিসা ওপেন হচ্ছে, দুবাই ডাজ নট গিভ আস ভিসা, ইভেন মানে খুবই রেস্ট্রিক্টেড আমাদের। উনি হয়তো বলতে পারেন আমাদের লেবাররা ওখানে মিছিল করেছে, যেটা ওদের সাথে যায় না, বাট ঠিক আছে আমাদের লেবাররা মিছিল করেছে, বাট হোয়াট দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাক্টেড, এটা একটা ভালো ছিল না, ওই লেভেলে ছিল না। ভারতের সাথে সেম জিনিসটা দেখা হয়েছে, ফটো সেশন হয়েছে। আমার মনে হয় ভারত সম্পর্কে বর্তমান সরকারের ধারণাটা একটু লিমিটেড। আপনি জানেন যে আমাদের ক্রস বর্ডার যে ট্রেডিংগুলো হতো এটা কিন্তু বন্ধ। আমরা থ্রু ভারতের এয়ারপোর্ট বা ভারতের যে আপনার পোর্ট, আমরা হলদিয়া বা নাভা সেবা ইউজ করে আর কার্গো পাঠাতে পারি না। আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশন অনেক হাই এখন, বিশেষ করে সি এবং এয়ার দুটাতেই। তো গার্মেন্টসগুলো আমরা সাফার করছে। ইন এনি কেস আমাদের ভারতের সাথে সম্পর্কটা হওয়া উচিত যে আমাদের স্বার্থ বজায় রেখে আমরা তাদেরকে ইগনোর করতে পারবো না। তো এই মুহূর্তে আমি হয়তো ভারতের পক্ষে বলে বিপক্ষে বলে ভোট টানতে পারবো, বাট বাস্তবতাটা কিন্তু এই জায়গাতেই। এখন আসি যে এটা তারা পারেনি, এটা ফেইলার তারা। এটার আরও একটা কারণ আছে তাদের, হোয়াই দে আর সো উইক। তারা ইনএক্সপিরিয়েন্সের কারণেই, কারণ এখনকার যে পররাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু পররাষ্ট্র সচিব ছিলেন, সো উনি তো অভিজ্ঞ। হোয়াই হি বিন ফেইলড এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে রাজনৈতিক সরকার ছাড়া পৃথিবী আসলে ইন্টেরিয়াম সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, এগুলোকে অতটা ওই চোখে দেখতে পারে না। এটাই মানে ইন্টারন্যাশনাল মানে নির্বাচন লাগবে বাবুল ভাই, তাই তো? হ্যাঁ, আমি লাস্ট একটা কথা বলছি, যেটা বলেছেন আমার সহ আলোচক জামাতের ভাই, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে অবশ্যই আমাদের আমি সম্পূর্ণ একমত হয়ে কমপ্লিমেন্ট করছি। যেমন বাংলাদেশের কিন্তু 14 লক্ষ শিক্ষক ভোট নাই, এই 14 লক্ষ শিক্ষক কিন্তু ভোট কাটার সাথে জড়িত। শিক্ষক বলছি আমি, দে আর দ্য মোস্ট নোবেল প্রফেশনের মানুষ। তারা ভয়, এখন কি আপনি 14 লক্ষ মানুষের হাত কেটে নেবেন, তাদেরকে বিরত রাখবেন? এদেরকে আসলে ওইভাবে
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। পল্লব, একটা এটা বিরতি আমি নিই, বিরতির সম্পূর্ণ পর একমত। ফিরে আমরা বাকি আলোচনা করবো। দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত একবার 24 ঘন্টায়। আজাদ মজুমদার আছেন আমাদের সঙ্গে। আজাদ ভাই, আপনি কি, আপনার কাছে কোনো আপডেট আছে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আসার ব্যাপারে, সেটি নিয়ে একটু জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, এই বাস্তবতায় সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, তিনি একটি বহুপাক্ষিক আয়োজনের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুদিন বাদেই দিল্লি যাচ্ছেন। ফলে যদিও এটা মাল্টিল্যাটারাল ফোরাম, কিন্তু আমরা ধারণা করছি বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক যে জায়গায় নিশ্চিতভাবেই তারা দুজন আলাদাভাবে কথা বলার সুযোগ হবে বা হয়তো আনুষ্ঠানিক বাইল্যাটারাল মিটিং হবে। ফলে কি বার্তা আসলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে যাচ্ছেন? আমরা জানি যে অজিত দোভাল ইন্ডিয়ার ভয়ঙ্কর রকমের ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। প্রথমত, ওনার সফরে বাইলেটারাল কোনো আলোচনার এখন কোনো সূচি নেই। এটা ভারতের পক্ষ থেকেও বলা হয় নাই, বাংলাদেশের পক্ষ থেকেও চাওয়া হয় নাই। এটা হচ্ছে তথ্য। এখানে বাইলেটারাল বিষয় আলোচনায় আসবে কিনা এটা এখন পর্যন্ত কোনো নিশ্চিত কোনো বিষয় নয়। যা কিছু আছে সব কিছুই স্পেকুলেশন। আপনি অনেক কিছু স্পেকুলেট করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সফরটাতে বাইলেটারাল কোনো আলোচনার কোনো প্রেক্ষাপট এখনও তৈরি হয় নাই। ভারতও চায়নি, বাংলাদেশও বলেনি। এটা একটা রিজিওনাল ফোরাম। আপনি নিজে একজন কূটনীতিক প্রতিবেদক, আপনি জানেন যে রিজিওনাল ফোরামগুলোতে কী ধরনের আলোচনা হয়। আপনার এখানে যে বিষয়গুলো আলোচনা হবে, সমুদ্র নিরাপত্তা, আমাদের সাইবার সিকিউরিটি, ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো এই বিষয়গুলো কমন কিছু গ্রাউন্ড থাকে এগুলাতে। এগুলো ফেসও করতে হয়, এই চ্যালেঞ্জগুলো কমনলি। আপনার কোনো একক দেশ এই সমস্যাগুলো আসলে ফেস করতে পারে না, এগুলা সম্মিলিতভাবে ফেস করতে হয়। এবং বাংলাদেশ যেহেতু এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র, এবং বাংলাদেশকেও এই চ্যালেঞ্জটা ফেস করতে হলে অন্যদের সাথে মিলেই এই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। সেই কারণে বাংলাদেশ মনে করে, ভারতের পক্ষ থেকে যখন আমন্ত্রণটা ভারতের পক্ষ থেকে এসেছে, এবং বাংলাদেশ মনে করেছে যে এটা যেহেতু এখানে বাংলাদেশের স্বার্থও আছে, কারণ এই যে নিরাপত্তার যে ইস্যুগুলো এই সফরে আলোচনা হবে, এই নিরাপত্তার ইস্যুগুলো বাংলাদেশের জন্য খুবই রিলেটেড। সো বাংলাদেশ এই আমন্ত্রণটা গ্রহণ করেছে, এবং উনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেই বাংলাদেশকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। শেখ হাসিনার ফেরানোর চিঠির কোনো জবাব বা কোনো আপডেট যে পাচ্ছেন না, সেটা তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। নিশ্চয়ই তারা এই বিষয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ তো তাদের আছেই। আমাদের কূটনৈতিক পর্যায়ে নানা ইস্যুতেই ভারতের সাথে কথাবার্তা তো আমাদের থেমে নেই। সো উপযুক্ত ফোরামে উপযুক্ত সময়ে নিশ্চয়ই তারা এই বিষয়ে আলোচনা করবে। জি, মোহন ভাই, এইটা একটু ফ্রাস্ট্রেটিং কিনা যে দুটো প্রতিবেশী দেশ যাদের দীর্ঘমেয়াদী স্থলসীমা, যাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং নানান ধরনের মিল, আমরা একই রকম দেখতে, অন্তত আমাদের সংলগ্ন যে 7-8টা স্টেট ইন্ডিয়ার, কিন্তু সেখানে একটা ইস্যুতে বাংলাদেশ সরকারের একটি চিঠিকে তারা প্রায় 1 বছর কয়েক মাস হয়ে গেল ন্যূনতম এন্টারটেন করেনি বা জবাব দেয়নি। সেই বাস্তবতায় এই রায়, আগামীকালকে যে রায়টি ঘোষিত হতে যাচ্ছে, সেই রায় হওয়ার পরেও নিশ্চয়ই আইনগতভাবে আপনি ভালো বলতে পারবেন যে ওই দেশ থেকে যদি আমরা শেখ হাসিনাকে ফেরত আনতে চাই কী প্রক্রিয়া যাবে। সেক্ষেত্রে এটা গতি পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা দেখেন? না, আমি দেখি না। আসলে তো আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই। আপনাকে ইন্ডিয়ান মাইন্ডসেটটাও বুঝতে হবে। বলবো স্বাধীনতার পর থেকে কিংবা তার আগের থেকেই তারা এখান থেকে যে ধরনের আমাদের দেশের প্রতি যে ধরনের অ্যাটিটিউড তারা শো করছে, এক্ষেত্রে তারা তো একপাক্ষিক সুবিধা পেয়ে আসছে। হঠাৎ করে তারা কেন গিভ অ্যান্ড টেকে যাবে? ঠিক আছে। এবং আইনি দিক থেকে দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও আমাদের সাথে তো কোনো দ্বিপাক্ষিক বন্দি বিনিময় চুক্তি তাদের সাথে নেই। আছে? নাই। আচ্ছা, ইন্ডিয়ার সঙ্গে আছে। আমরা পরেশ বড়ুয়াকে ফেরত দুর্বলতা আছে, এইটা তো আপনি তাকে ফোর্স করতে পারেন না। তারপরে তারা রোম স্ট্যাটিউটের মেম্বার না, আপনি যে ইন্টারন্যাশনাল আইসিসিতে যাবেন সেটারও কোনো সুযোগ নেই। তো এইখানে আপনার গভর্নমেন্টের একটা ডাইলেমা ছিল, একটা মানে উভয় সংকট ছিল। এমনকি ইন্টারপোলের নির্দেশনা অনুযায়ীও তারা মানতে বাধ্য না। আপনাকে গভর্নমেন্ট যদি বেস্ট আইডিয়াল সিনারিও ছিল যেটা আপনি আইসিসিতে যদি চলে যেতেন, আইসিসি যদি এটার বিচার করতেন, তাহলে একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট হতো। শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে থাকলেও তার বিষয়টা অনেকটা প্রশ্নবিদ্ধ হতো। কিন্তু আমাদের গভর্নমেন্টকে একটা পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয়েছে। যেহেতু শেখ হাসিনা জুলাই এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের কারণে সে হাজার হাজার মানুষের রক্ত তার হাতের আছে, এখন তার একটা ফাঁসি নিশ্চিত করা এটা পাবলিক ডিমান্ড। গভর্নমেন্টকে এটার কাছে নথি স্বীকার করতে হয়েছে। যার কারণে আমরা দেখছি যে বিচার নিয়ে তাড়াহুড়া না হলেও অনেকটাই দেখা যাচ্ছে যে
অনেক কিছু বাইপাস করা হয়েছে। তো আমি যেটা বলবো যেটা এটা আপনার মানে লেটস বি রিয়েলিস্টিক, শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না। শেখ হাসিনাকে ফেরত দিবে না অনেক কারণে। শেখ হাসিনা যেটা বলেছে, ইন্ডিয়াকে আমি যা দিয়েছি সেটা তো তাদেরকে স্মরণ করতেই হবে। তার মানে তো আসাদুজ্জামান খান কামালকেও ফেরত দেবেন? কাউকে ফেরত দেবে না, কাউকে ফেরত দেবে না। আপনি তাকে বাধ্য করতে পারবেন না, ইন্টারন্যাশনাল কোনো ফোরামেও যেতে পারবেন না। তো এই জন্য আমার অনেকেই যেটা মনে করে যে এই কেসগুলা যেহেতু ওপেন অ্যান্ড শার্ট কেস বলেছেন, এই ধরনের কেসগুলা ইন্টারন্যাশনাল রিকগনিশনটা এটা ইট ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমাদের আইসিসিতে টু অ্যান এক্সটেন্ট কোনো একটা ক্যাপাসিটিতে যাওয়া উচিত এবং এটার ইন্টারন্যাশনাল রিকগনিশনটা নেওয়া উচিত। এইটা বরং আমাদের জুলাই বিপ্লবের ইন্টারন্যাশনাল রিকগনিশন এবং এটার ইন ফিউচার যাতে এটা থাকে, এটার জন্য খুবই জরুরি। আপনি একটা ফাঁসি নিশ্চিত করবেন, জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেটা ইন্টারন্যাশনাল রিকগনিশনের জন্য দলিল হিসেবে কাজ করবে। অবশ্যই জাতিসংঘ যে কাজটা করেছে, সরকার বা আমরাও যা বুঝি, না জাতিসংঘ যে কাজটা করেছে এটা তো অ্যামেজিং। ওয়ার্ল্ডে এটার কোনো ইয়ে নেই, কোনো দেশে গভর্নমেন্টের মানে একটা যে গভর্নমেন্ট চলে গিয়েছে তাকে এইভাবে তারা তদন্ত করে এরকম একটা রিপোর্ট দেয়া, এটা খুব থরো এবং যেটা কাজ করেছে এটার জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এইটাকে তো আপনি একটা যেন তেনভাবে ফাঁসি নিশ্চিত করে নষ্ট করে দিতে পারেন না। এইটাকে বেসিস করে, এটাকে লঞ্চিং প্যাড হিসাবে ইউজ করে আপনি আইসিসিতে যদি যেতেন, ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে যদি যেতেন, তাহলে এটা আপনাকে আরও বেটার রিকগনিশন দিত। এটা আরও ওরা এখানে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। মন ভাই, আজকে আপনি যে কথাটা বলছেন এই কথাটা গত 1 বছর 1.5 বছরে আমরা জামাতেরও কাউকে বলতে দেখি নাই, এমনকি আমরা কিন্তু বলেছি, আমরা বলেছি, মানে পাবলিকলি আমি শুনি না, এটা আমার অজ্ঞতা হতে পারে বা আমার চোখের সামনে এরকম কোনো নিউজও চোখে পড়ে না। ফলে আইসিসির চিফ প্রসিকিউটর কিন্তু দেশে এসেছিলেন, জি, এবং তারা উইলিংনেস শো করেছিলেন যে তারা এটা, এবং শুরুর পরপরই সরকার শুরুর পরপরই এসেছিলেন। তার মানে এটি সরকার যায় নাই বা সেখানে সাড়া দেয়নি সরকারে। আমি তো এভিডেন্স ছাড়া কথা বলতে পারি না, কিন্তু যেটা শুনেছি একটা অংশ চেয়েছিলেন আর একটা অংশ চাননি। এটা আমি যেটা বলবো, এটা পপুলিস্ট একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছেন। কারণ গভর্নমেন্ট চেয়েছিলেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনের আগে একটা ফাঁসি কিংবা এ ধরনের একটা রায় নিশ্চিত করতে। এইটা আমি বলবো পাবলিক ডিমান্ডের কাছে সরকার নথি স্বীকার করছেন, কিন্তু এটার রিপারকেশন কী হবে, ইন্টারন্যাশনাল এটার ইম্প্যাক্ট কী হবে, এটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি যেটা বলছি এটার কিন্তু অনেক লুপহোলস আছে। জি, আজাদ ভাই আপনি কি একটু রেসপন্স করবেন? মানে ব্যারিস্টার মোমেন যেটা বলছেন খুবই গুরুতর অভিযোগ। না, এটা অভিযোগ বলবো না আমি, এটা ওটা ওনার পর্যবেক্ষণ। আইসিসির যে চিফ প্রসিকিউটর করিম আগা খান, উনি বাংলাদেশে এসেছেন বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন আপনার বিদেশে গিয়েছেন তখনও তার সাথে দেখা হয়েছে, এবং আইসিসির সাথে বাংলাদেশের একটা কোলাবোরেশনও আছে আপনার রোহিঙ্গা ইস্যুতে। এবং আইসিসিতে বাংলাদেশ সরকার যাবে না এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো নেয়নি। আইসিসিতে বাংলাদেশ যাবে, কিন্তু আইসিসিতে আপনি জানেন আইসিসিতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতিরও প্রয়োজন আছে। কারণ আবার আরেকটা বিষয় হচ্ছে যে আইসিসির যে বিচারটা এটা খুবই দীর্ঘ একটা প্রক্রিয়া। আপনি নিজে দেখেছেন যে রোহিঙ্গাদের ক্ষেত্রে আপনার 2017 সালের ঘটনা, মামলা হওয়ার পরে এখন 2026 সাল এসে যাচ্ছে, এখনো কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। উনি ওটাই বলছিলেন যে সরকার একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া না গিয়ে আমরা যে সেই প্রক্রিয়ায় যাব না তা না। এই একই ধরনের মামলা, আমি জানি না, উনি আইন বিশেষজ্ঞ, উনি ভালো বলতে পারবেন, একই অপরাধে আইসিসি এবং আমাদের নিজস্ব আদালতে বিচার হতে পারে কিনা আমি ঠিক জানি না। তবে আমি মনে করি যে যেহেতু আমাদের বিচারের একটা দাবি আছে এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর আপনিও শুরুতে বলেছেন যে তার মোটা দাগে ম্যান্ডেট হচ্ছে 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারের ক্ষেত্রে সরকারের ভূমিকা কম, এটা আদালতের ভূমিকাটাই বেশি। সরকার আইনি প্রক্রিয়াগুলো যাতে ঠিকঠাক মতো অনুসরণ করা হয় সেগুলো দেখতে পারে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছে। এখন আইসিসিতে এটা আপনার যদি চলে যায় তাহলে তো আমাদের এইখানে যদি বিচারটা থেমে যায় তখন আবার আমাদের জনদাবি যেটা, যে বিচারের যে জন আকাঙ্ক্ষা যেটা একদম পরিষ্কার, সেটা তো আর তখন বাস্তবায়ন হয় না। আমি একটু আসি আপনার কাছে, বাবুল ভাইকে একটু জিজ্ঞেস করি। বাবুল ভাই, আপনি কি খানিকটা একমত ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সঙ্গে? মানে এই সরকারকে কেন পপুলার দাবির সাথে একমত হতে হলো? এবং আমাদের তো ন্যায় বিচার, আসলে আমাদের এই ন্যায় বিচার নিয়ে আমাদের বঞ্চনার ইতিহাস গত 54-55 বছরের। ফলে আমরা আবারও সেই একই পথে হাঁটছি কিনা, এবং এটা বিচারের আগের রাতে আমরা যখন এই আলোচনা করছি, আমি জানি না কালকে রাতে কি আলোচনা করতে হবে। উনি বলছিলেন যে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। না, আমি
উনি কিন্তু অভিযোগ করেননি, উনি অ্যাডিশন দিয়েছেন যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিটিসিজমগুলো আসতে পারে এবং সেগুলো আমাদেরকে সহ্য করবার মতো ক্ষমতা অর্জন করতে হবে, এবং এটাকে কিছু লুফল যদি থেকে থাকে সেগুলো আমরা সেই ছিদ্রগুলো আমরা বন্ধ করতে পারি। আমি কিন্তু আরেকটা বলছি, এটা আননেসেসারি, বিকজ যে এভিডেন্স আমাদের ছিল আমরা কিন্তু ওই সবগুলা সমালোচনা আমরা করতে পারতাম, মানে সুযোগের এইটা উনি বলেছেন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, পপুলিস্ট এই সরকার আসলে অনভিজ্ঞ সরকার ছিলেন, এবং যে কারণে তারা সবসময় চেয়েছে যে তারা এইটা করলো ওটা করলো। আপনার মনে আছে ইদানিং প্রেস সেক্রেটারি আর ওই রকম ব্রিফিং দেন না, শুরুতে হ্যাঁ রোহিঙ্গা আমরা ফেরত পাঠাচ্ছি। বাবুল ভাই, কোন ধরনের তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকারকে অভিজ্ঞ হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে তারা এতদিন নিলেন কেন? 3 মাসের মধ্যে যদি ভোট দিয়ে দিতেন তারা চলে যেতেন, পরবর্তী জনপ্রতিনিধি এসে করতেন। তো তারা কেন এই করার চেষ্টায় গিয়েছেন? তাদেরকে কে বলেছে যে এগুলা করতে? এটা তো আমার দল থেকে কোনোদিনও বলেনি। আমার দল শুরু থেকে বলেছে লেট আস ডু দ্য ইলেকশন, লেট দ্য পিপল ডিসাইড, লেট দ্য পিপল রিপ্রেজেন্টেটিভ টেক কেয়ার অন দ্য নেক্সট পার্ট। এটা তো আমাদের শুরুর কথা। পপুলিস্ট সব ক্ষেত্রে ছিল। আপনি দেখবেন শুরুতে 5 বছর থাকতে হবে এরকম একটা প্রোপাগান্ডা সরকার থেকে ছড়ানো হতো, এবং প্রেস সচিব সরি একটু ইন্টারাপ্ট ইউ, আমি খুবই দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে। আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার দল থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল গণ অভ্যুত্থানের 3 দিনের মধ্যে, এবং খুব অতি দ্রুত ওনারা সেই দাবি থেকে সরে এসেছে। সো আপনার দল 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে সরকারকে চলে যেতে বলেছে, এই ধরনের বক্তব্য ভুল, 1 নম্বর। দ্রুত নির্বাচন তো চেয়েছেন, কিন্তু দ্রুত একটা আপেক্ষিক শব্দ। এই দ্বিতীয়ত আপনি বলছেন যে 5 বছর থাকতে হবে, এই ধরনের প্রপাগান্ডা সরকার থেকে করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন সরকার থেকে এই ধরনের কোনো প্রপাগান্ডা অফিশিয়ালি বলেনি, অফিশিয়ালি বিভিন্ন সেক্টর থেকে এরকম বিভিন্ন সরকারের কোনো ব্যক্তি নিজে থেকে বলেন পারসেপশন, এক্স্যাক্টলি, এবং সেই পারসেপশনকে কিন্তু সরকারের এই ধরনের কোনো পারসেপশন হয়েছে সরকার থেকে না, এটা মিডিয়াতে এসেছে। আপনি মিডিয়ার মানুষ আজাদ ভাই, এটা বলবার অপেক্ষা রাখে না। কারণ ওই যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের এখানে যেভাবে বলা হলো আগামী ঈদ তারা করবে, দুবাইয়ে ভিসা ওপেন হচ্ছে, আমরা এই করছি ও করছি। আমি ইকোনমিক রিফর্মটা কিছুটা ভালো লেগেছে, এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু ভালো কিছু দেখাইতে পারেনি, সবই পপুলিস্ট। কারণ ওই যমুনার সামনে এসে যা করবে, কিংবা ওনারা সরকার যেটা করতে চায় ওনারা কাউকে কাউকে দিয়ে সেই কথাগুলো বলাবে এবং জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করবে, এটা দৃশ্যমান ছিল। এটা আজাদ ভাই সরকারে আছেন, হয়তো এখন ওইভাবে উনি বলছেন। যেটা কথা আসছে যে ইন্টারন্যাশনাল ফোরামে এই কথাগুলো এই জিনিসগুলো করলে আমরা দুদিক থেকে দিতে পারতাম, এটার সাথে আমি একমত। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল লবিটা খুবই মানে কার্যকর ছিল না খুব একটা। আপনি দেখেন 75-এ পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যেভাবে চায়না, ইউএস, মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের সাথে যেরকম সম্পর্ক ক্রিয়েট করেছেন, পরবর্তীতে রোহিঙ্গা ফেরতের ক্ষেত্রে উনি যেসব পদক্ষেপ নিয়েছেন, যেসব কথা বলেছেন উনি, পাশাপাশি ভারতের সাথেও কিন্তু উনি সম্পর্ক ডেভেলপ করেছেন। এবং আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে উনি এখানে নিয়ে এসেছেন। এগুলা কিন্তু ওই যে মানে দূরদর্শী নেতৃত্ব আমাদের ছিল না, এটা বাস্তব কথা। আবার একটা বিরতি নিয়ে আমরা যখন এই সব আলোচনা করছি তখন নানা মানুষের ভিতরে এক ধরনের ভয় কাজ করছে কিনা আজাদ ভাই? ধরেন বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশনে অল্প ঘটনা, মানে বাংলাদেশের আয়তন বা জনসংখ্যা হিসাব করলে আমি জানি আপনি বলবেন এটি কম, একজন উপদেষ্টার বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। অনেক স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কালকে অনলাইনে ক্লাস ঘোষণা করেছে, বাচ্চাদেরকে সরকারি স্কুলগুলো বন্ধ না করলেও প্রাইভেটগুলো বন্ধ করেছে, অনলাইনে ক্লাস না হচ্ছে। ফলে এই ভয়টা এই রায়কে কেন্দ্র করেই, নাকি ওভারঅল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসলে খুব বেশি জননিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, তার একটা খারাপ অবস্থা হয়েছিল? সেই নিয়ে কথা বলবো আমরা দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাবুল ভাই, আপনি খেয়াল করেছেন কিনা আজকেও সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ, এর ভিতরে মেট্রো রেলের 2টি স্টেশন রয়েছে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে রয়েছে, আমাদের এই অফিসের সামনে এই বাড্ডা রাস্তায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বিশেষ করে মেট্রো রেলের মতো জায়গায় কিংবা টিএসসি যেগুলো খুবই কমন প্লেস, সেগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারপরে এগুলো হচ্ছে। এটা কি মানে সরকারের খানিকটা গাফিলতি বা দুর্বলতা, নাকি এটা যারা করছে তাদের অতি চতুরতা বা অতি কি বলে পারদর্শিতা? দুটার কোনোটাই না, সরি। আমার কাছে মনে হয়েছে পুলিশ সংস্কার কমিশন যে পুলিশকে সংস্কার করেছে, তাদেরকে যে নৈতিক মনোবল দেবার কথা ছিল, এই পুলিশই হয়তো 10 জন 20 জন বা 30 জন পুলিশ এখন বিচারের আওতায় এসছে, কিন্তু সব পুলিশই তো আছে। এই পুলিশের ভয়েই তো একসময় আমাদের হোয়াটসঅ্যাপ ট্যাগ হতো, আমাদের ফোন কল ট্যাগ হতো, আমরা কোথায় আছি সিম ফেলে দিলেও আমাদের কেমন করে ট্র্যাক করে অ্যারেস্ট করে নিয়ে যাইতো এই পুলিশই তো। তাহলে এই পুলিশের কি হলো? এই পুলিশের মনোবলটা এখন এবং পূর্ণোদ্যম করাটাই মেইন একটা, এখানে আমি মনে করি ল্যাকিং। প্রবলেম তো থাকবেই। আওয়ামী লীগ পুরাতন দল, আওয়ামী লীগের সুবিধাভোগী তো প্রায় সবাই ছিল, ওয়ার্ডের একটা কর্মী হতো, কারণ শেখ হাসিনার পিওনও তো 400 কোটি টাকা চুরি করেছে। সো এদের কাছে অর্থ আছে, এরা মনে করে যে যদি কোনোভাবে আসে তারা আবার সেই পর্যায়ে করবে, সো তারা তাদের সর্বস্ব দিয়ে তারা চেষ্টা করছে। তো এইটা একটা বিষয়, কিন্তু সেটাকে ট্যাকেল করবার মতো যে ফোর্সের যে স্ট্রেংথ, এটা তারা দেখাতে পারছে না এখনো, আমি মনে করছি। নাম্বার 2, আর্মি এখন মাঠে আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু আর্মিকে ওইরকম আমি দেখছি না যে তারা সেরকম কোনো ভিজিবল কিছু করছে, যেটা আমরা দেখেছি আপনার সেই যৌথ বাহিনীর সময়, কিংবা 111-এর সময়, কিংবা আমরা অপারেশন ক্লিন হার্টের সময়। আর্মি কিন্তু ওইভাবে অ্যাক্ট করছে না। এখন আর্মি কি করছে? আর্মি হয়তো ঘুরছে গাড়ি নিয়ে, কিন্তু মানে দৃশ্যমান কোনো কিছু দেখছে না। কাজে পুলিশ এবং আর্মি, পুলিশের একটা বড় প্রবলেম কি জানেন? এই রাজনীতিতে এসে দেখেছি পুলিশের কিছু জিনিস খুব অবাক কাহিনী। একই অফিসে একটা থাকে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন থাকে ওসি তদন্ত, কিন্তু ওসি তদন্ত এবং ভারপ্রাপ্ত দুজন একই র্যাঙ্কে, কোনো ক্ষেত্রে তদন্ত বয়সে মানে সিনিয়র থাকে, কিন্তু তার স্যার হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই যে একটা প্রবলেম হয়, এই ওসিগুলোকে সহকারী এসপি করা অথবা ভারপ্রাপ্ত এটাকে অন্যভাবে ডাউনগ্রেড করা, এই যে চেইন অফ কমান্ড নাই এই সংস্কারের ক্ষেত্রে। আমি মঈন ভাই, আপনি একটু সংক্ষেপে বলবেন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের অবজারভেশন কি, এবং সব দায়িত্ব কি শুধু সরকার বা পুলিশের পক্ষে সম্ভব? রাজনৈতিক দলগুলোও জননিরাপত্তা নিশ্চিত করতে, আমরা কিন্তু দেখেছি 5 থেকে 8 দেশে সে অর্থ কোনো সরকার ছিল না, ফলে তখন কিন্তু মানুষের মনে এতটা ভয় ছিল না যতটা ভয় এখন প্রবেশ করলো। মানুষ বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে না, রাস্তাঘাটে আপনি 13 তারিখেও দেখেছেন যে গাড়ি ঘোড়া, প্রাইভেট গাড়ি অনেক কম ছিল। এই ভয়টা কেন হচ্ছে? এখানে কতগুলো বিষয় আছে। এখানে আমি বলবো না শুধু সরকার দায়ী, আমি বলবো রাজনৈতিক দলগুলো দায়ী। প্রথম কথা হলো, সরকার বিশেষ করে পুলিশ প্রশাসনকে যেভাবে ঢেলে সাজানো দরকার ছিল সেভাবে ঢেলে সাজাতে ব্যর্থ হয়েছে। উচিত ছিল যতগুলা ফ্যাসিস্ট পুলিশ অফিসার ছিল সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন পুলিশ অফিসার নেওয়া। 1 বছরে যথেষ্ট সময় পেয়েছে, বিপ্লবী ছাত্রদের কাছ থেকেও পুলিশ অফিসার নেওয়া যেত, এটা করা হয়নি। এখনও দেখছি আমরা বিভিন্ন জায়গায় 2টা জিনিস দেখবেন। একটা হলো পুলিশ ওভারঅল কিন্তু ভীত, কারণ তাদের পাস্ট আছে, আর জুলাইয়ের বিপ্লবের কারণে দেখা যাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছে না। তারপরে দ্বিতীয় বিষয় যেটা বললাম, তাদের এই ফ্যাসিস্ট পুলিশ রয়ে গিয়েছে, এদের প্রতি যেই অ্যাকশনটা নেওয়া উচিত ছিল সেটা হয়নি। 2 নম্বর বিষয় যেটা, আওয়ামী লীগ বাই নেচার একটা ফ্যাসিস্ট দল, এটার প্রতিও আসলে সবাই মিলেই আমরা লিনিয়েন্ট একটা ভূমিকা নিয়েছি, গভর্নমেন্টও নিয়েছে। এখন তো দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো আওয়ামী তোষণে ব্যস্ত, আওয়ামী ভোটগুলা কোন রাজনৈতিক দলের পক্ষে যাবে এইটা নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লোকাল লেভেলে, মানে সব রাজনৈতিক দলগুলোই বলছে, আমরা তো শুনেছি, আমি কারো নাম নিচ্ছি না, আওয়ামী লীগের সমস্ত মামলা মাফ করে দিবেন আপনি, আওয়ামী লীগ কিংবা একটা দলের প্রতীক সেম জিনিস। এইটার কারণে তারা কিন্তু সাহস পেয়ে যাচ্ছে। আপনার 5ই আগস্টের পরে তারা যেভাবে ভয় পেয়েছিল তাদের গত 17 বছরের পাস্ট রেকর্ডের কারণে, এখন কিন্তু তারা গর্ত থেকে বেরোচ্ছে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা ছিল, লিনিয়েন্সি ছিল, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা এতগুলো লোককে হত্যা করেছে,
উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, আর 17 বছরের আপনার গুম খুনের কথা তো বাদই দিলাম, তাদেরকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ করা উচিত ছিল, সেটা না করে আপনি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করছেন যেটা আসলে আমি কিছুটা বলবো যে আমি তোষণী হয়েছে। এটার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে। আজাদ ভাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ ভূমিকা, ধরেন পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেট সহ, মানে এটাই তো আমাদের ধরেন সর্বোচ্চ করণীয় সরকারের তরফ থেকে। তারপরেও খানিকটা যে ভয় বা জনমনের শঙ্কা, সেইটা কি আসলে কেবলই এইসব কর্মসূচিকে কেন্দ্র করে? এইটা তো 1-2 দিনের বিষয় আমরা দেখছি, এবং 13 তারিখ একটা মামলার তারিখ ঘোষণার কথা ছিল, সেদিন যাতে মামলাটাকে কোনোভাবে ব্যাহত করা যায় কিনা, বিচারিক প্রক্রিয়াটাকে বা বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বা তারা বিচার মানে না এরকম, এগুলো তারা ঘোষণা দিয়ে এই জিনিসগুলো করেছে। এবং যারা ককটেল ফুটিয়েছে তারা কিন্তু আমরা ফেসবুকে দেখেছি যে কারা ককটেল ফোটানোর পরে সেলিব্রেট করেছে, কারা ককটেল ফোটানোর টিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের সহকর্মীদেরকে দিয়েছে। যারা 1 বছর আগে মেট্রো রেলের জন্য কান্নাকাটি করেছে, এখন তারা নিজেরা গিয়ে মেট্রো রেলে ককটেল ফোটাচ্ছে। তো এইগুলা মানুষ আসলে নেয় না, এটা সাময়িকভাবে হয়তো একটু আতঙ্ক সৃষ্টি করে, খুব স্বাভাবিক। আমাদের প্রধান উপদেষ্টাও অনেক আগেই বলেছেন যে এই বছরটা আমাদের যুদ্ধাবস্থার মতো করে কাটাতে হবে, আমাদেরকে নানাভাবে ছোবল মারার চেষ্টা করবে। তো কিন্তু এই বিষয়, এই প্যানিকগুলা, এগুলো সাময়িক। আমরা মনে করি না যে তারা এত শক্তিশালী যে তারা এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে চালিয়ে, মানে আইন শৃঙ্খলা বাহিনী তার সর্বোচ্চটা করছে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনী তার সর্বোচ্চটা তো প্রতিদিনই করে, তার সীমাবদ্ধতা আছে। আমাদের এই সীমাবদ্ধতাগুলো 5ই আগস্টের পরে আরও বেশি প্রকট হয়ে এসেছে। ভাই একটা সমাধানের কথা বলেছেন, যেটা বাস্তবিক অনেক কারণে আমি মনে করি যে সেটা সম্ভব ছিল না। উনি হয়তো পপুলিস্ট কথার একটু আগে সমালোচনা করেছেন, কিন্তু এখন একটা পপুলিস্ট আইডিয়া নিজেই দিয়েছেন। তো আমি মনে করি যে এগুলা ফিজিবল, এগুলো পুলিশ রিক্রুট হচ্ছে এবং ট্রেনিং, হ্যাঁ, এবং সেগুলো হচ্ছেও, কিন্তু এগুলোর তো কিছু প্রসেস আছে, ডিউ প্রসেসটা মেইনটেইন করা। অনেক ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।